আমাদের দেশের ইতিহাস গৌরবশালী ইতিহাস। আমাদের দেশে কি ছিল না, আজকে দশমিকের আবিষ্কার, শূন্যের আবিষ্কার, গ্রহের নামকরণ, সমস্ত কিছু আমাদের দেশে। আজকে যে ফিজিক্স রয়েছে সেটি বেদের শল্যশাস্ত্র যেটাকে বলা হয়েছে সেটি বেদ থেকে এসেছে। আজকে আয়ুর্বেদ বেদ থেকে এসেছে। জ্যোতিষশাস্ত্র, খগোলশাস্ত্র, ভূগোলশাস্ত্র, ত্রিকোণমিতি, জ্যামিতি আমাদের দেশের আবিষ্কার, আমাদের বেদ থেকে এসেছে। আজকে মার্শাল আর্ট আমাদের ভারত থেকে গেছে। আজকে যে যোগা করছে, গোটা বিশ্বে যোগা করছে, এটি ভারত থেকে গেছে। ধ্যান আমাদের ভারত থেকে গেছে। জাপানে জেন এটি প্রসিদ্ধ রয়েছে, যে ধ্যানের অপভ্রংশ জেন হয়েছে, সেটি আমাদের দেশ থেকে গেছে। প্লাস্টিক সার্জারি আমাদের দেশের আবিষ্কার। শ্যাম্পু আমাদের দেশের আবিষ্কার। প্রথম কৃত্রিম বরফ আমাদের দেশে আবিষ্কার। আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন সময়ে জ্ঞানীর আলোকে গোটা বিশ্বকে আলোকিত করেছে। সেই জন্য হুশি লিখতে বাধ্য হয়েছিলেন ভারত ভ্রমণ করার পর, যে ইন্ডিয়া হ্যাজ কালচারালি রুট চায়না ফর মোর দেন 1000 ইয়ার্স উইদাউট সেন্ডিং এ সিঙ্গেল সোলজার আউট অফ দ্য বর্ডার। ভারতবর্ষ সাংস্কৃতিকভাবে চীনকে 1000 বছরের বেশি সময় ধরে সাংস্কৃতিকভাবে শাসন করেছে, একটি সেনাও না পাঠিয়ে। এই হচ্ছে ভারতবর্ষের ব্যাপ্তি, ভারতবর্ষের অহংকার। সাদা পাঞ্জাবি পরে চোরেরা নেতা হয়ে যাচ্ছে, নেতা হয়ে চাকরি বিক্রি করছে। এদের পাঞ্জাবি শিক্ষিত বেকার চোখের জলে ভেজা রয়েছে, তো সেটি তো 2000 টাকার নোটের হাওয়াতে শুকোবে না। তো চাকরি বিক্রি করছে, অযোগ্যরা শিক্ষক হচ্ছে, শিক্ষক হয়ে পড়াশোনা করছে, একটি প্রজাতি পঙ্গু হয়ে যাচ্ছে। বিএনইউতে যখন ভারত বিরোধী স্লোগান লাগায় তথাকথিত বামপন্থী ছাত্র সংগঠনের এরা, যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আফজাল हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है, কাশ্মীর মাঙ্গে আজাদি, তো তখন তো এবিপি সবার আগে এদের বিরুদ্ধে এদের হাত ভেঙে বুঝে দেওয়া নেই। বামপন্থা বলে তো কিছু নেই। আজকে বামপন্থা তো আর্যভট্টের আবিষ্কার, ক্রমে শূন্য থেকে মহাশূন্য পাড়ি দিচ্ছে। এরা এখন ফুটে ছাওয়া কাজ করছে। এই যে শতরূপ রয়েছে, কি কাজ আছে? হাতে এর কোনো বেশ রয়েছে? সাথে মানুষ রয়েছে? কেউ রয়েছে? কয়েকটা মিডিয়া হাউস থেকে ডাক পায়, সেখানে কয়েকটা ডিবেটে বসে, বাস এটাই চলে। তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা, বিশেষ করে শ্রীরাঙ্কুর ভট্টাচার্য? বার্তা একটাই দেওয়া আছে, যে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, তো এবার কলেজ ক্যাম্পাসের মায়াটা ত্যাগ করুন, এবার একটু পরিবারের হালটা ধরুন। আর কতদিন ছাত্র রাজনীতি করে খাবেন? ওই সোশ্যালের টাকা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে সোশ্যালের টাকা আসে, সেই টাকা মেরে মেরে এদের পেট চলতো। সেই জন্য ইউনিভার্সিটি কলেজের মায়া ত্যাগ করতে পারে না। 40 বছর 45 বছর বয়স হয়ে যায়, তাও এরা ছাত্র রাজনীতি ছাড়তে পারে না। উদাহরণস্বরূপ এদের 21শে জুলাই কি হয় কলকাতায়, হেমতাবাদে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেওয়াল লিখন করছে। আমি ভিডিওটা দেখলাম একটি সংবাদ মাধ্যমে, নিউজ চ্যানেলে। তো দেখি যে ওই যে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতাটা দেওয়াল লিখন করছে, ওর বয়স আমার ছোট কাকুর থেকেও বেশি। ভাবুন, এরা ছাত্র নেতা। ভয়াবহ পরিস্থিতি, হাস্যকর পরিস্থিতি, সার্কাস চলছে। নমস্কার, আমি সুরজিৎ রয়েছি আপনাদের সাথে। আর মুখোমুখি সাক্ষাৎকারে আজকে একদম আমার বাড়িতেই আমার সাথে আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে, খুবই পরিচিত মুখ উত্তরবঙ্গের বিরোধী ছাত্র রাজনীতির। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একজন প্রতিবাদী ফেস হিসাবে তাকে দেখেছেন, এবং ছাত্র রাজনীতির প্রথম সারির লড়াকু ফেস হিসাবে তাকে চেনা বা জানা অনেকে রয়েছে। এবিভিপির উত্তরবঙ্গের যে প্রদেশ রয়েছে, সেই প্রদেশের প্রদেশ সম্পাদকের দায়িত্বে রয়েছে দীপ দত্ত। তো দীপ একদম সরাসরি আজকে আমার বাড়িতে আমার সাথেই, আজকে দিনটা একটু ফ্রি ছিল, তো বিভিন্ন গল্পগুজব করে আমরা কাটাচ্ছিলাম। একটু বিভিন্ন রাজনৈতিক বা স্টুডেন্ট পলিটিক্স এর উপরে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছিল। তো দীপকে বললাম যে তাহলে একটা প্রতিবেদন সকলের সামনে একটু তুলে ধরা যাক, যেহেতু প্রদেশ সম্পাদকের দায়িত্বে রয়েছে। তো সমস্ত ছাত্র সমাজের জন্য বা যারা ইউথ পলিটিক্স এর মধ্যে রয়েছে তাদের জন্য কিছু বার্তা আজকে তার পক্ষ থেকে থাকবে। তো যাই হোক দীপ, আজকে প্রথমে একদম তোমার সঙ্গে তো অফ ক্যামেরা অনেক রকমের আলোচনা হলো, তো অন স্ক্রিন বেশ কিছু বিষয় তোমার কাছ থেকে একটু জানতে চাইছি, যে বিষয়গুলো যেটা তুমি হয়তো সচরাচর যে তোমার দৃষ্টিভঙ্গি সেগুলো হয়তো দর্শকের সামনে সবসময় আসে না, যেটা একান্ত ব্যক্তিগত ভাবে। প্রথমেই একদম তোমার ব্যক্তিগত জায়গায় চলে যাচ্ছি, যে এই এবিভিপির প্রদেশ সম্পাদকের দায়িত্বে তুমি রয়েছো, একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে এসো এবিভিপি। তো এই যে যে জার্নি তোমার এই দায়িত্বের, নতুন দায়িত্বের এই জার্নির পথটাকে যদি খুব সংক্ষেপে কয়েক লাইনের মধ্যে বর্ণনা করা যায় তাহলে কি বলবে? জার্নি তো হতে থাকে। জার্নি যে হয় বিভিন্ন পরিবারে, সমাজে, এই সমস্ত জার্নি হয়, জার্নির সময়কালটা বোঝা যায় না। তো প্রথমে শাখা, সঙ্গের শাখাতে যাওয়া, ঝিটকিয়া রয়েছে, ঝিটকিয়াতে সঙ্গের শাখা, ওখানে আমার স্কুলও রয়েছে, প্রাক্তন বিদ্যালয়, সেখানে পড়াশোনা করা, পড়াশোনা করতে করতে আস্তে 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 জাতীয়তাবাদী বিচারধারার বিভিন্ন বই, বিভিন্ন মনীষীদের বই, সাথে আমাদের দেশের দর্শন, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, এই সমস্ত কিছু পড়ে এই জাতীয়তাবাদী বিচারধারা, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, রাষ্ট্রপ্রথম, এই সমস্ত বিচারে একটু রুচি ছিল। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিপির সাথে যোগাযোগ হয়। তো এখানে এসে এখন চলছে ভিপির কাজ, ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ, সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা, তাদের বিভিন্ন আওয়াজ সংগঠনের মাধ্যমে তুলে ধরা, কাজ চলছে। তার মানে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে জয়েন করা, আজকে সেই সোশ্যাল একটা বিরোধী ছাত্র রাজনীতির একটা সেন্সেশনের জায়গায় চলে আসা সেই সোশ্যাল প্ল্যাটফর্মেই। হ্যাঁ,
সোশ্যাল মিডিয়া তো একটা বড় বড় বিষয়। হাতিয়ার আজকের বড় দিনে হাতিয়ার দাঁড়িয়ে। আজকের দিনে। এবং সব থেকে বলা যায় যে ইউথ জেনারেশনের মধ্যে কিন্তু আজকে একটা বড় হাতিয়ার এই সোশ্যাল একদম মিডিয়া। ন্যারেটিভ তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং শুধু ইউথ যে পলিটিক্স রয়েছে তার মধ্যে না, আমরা যদি মেন স্ট্রিম পলিটিক্স এর দিকেও দেখি হুম তাহলেও এই সোশ্যাল মিডিয়া একটা দারুণ কিন্তু হুম ভূমিকা পালন করছে, খুব ভাইটাল রোল যেটা হুম বলা যায়। ঠিক তো আমাদের, হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাইপো তো কি শুরু করেছেন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করার জন্য, কি একটা চালু করেছেন। মানে সব উভয় দিকে কিন্তু চলছে বিষয়টা, হুম মানে এখন আইটি যাকে বলা যায়। তো যাই হোক, এবিভিপি, এই এবিভিপি মূলত কোন আইডিওলজির উপরে বেস করে তাদের এই স্টুডেন্ট পলিটিক্সটাকে বিল্ড আপ করতে চাইছে? প্রথমত তো আমরা স্টুডেন্ট পলিটিক্স বলাটা উচিত নয়, স্টুডেন্ট অ্যাক্টিভিজম বলা যেতে পারে। আমরা ছাত্র সংগঠন করি, আমাদের বিচারধারা কেন্দ্রিক সংগঠন, আমাদের বিচারধারা রয়েছে রাষ্ট্র প্রথম। আমরা বলছি রাষ্ট্রীয় পুনর্নির্মাণ করব, রাষ্ট্র নবনির্মাণ নয়। কারণ আমাদের দেশ ভারতবর্ষ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ, নতুন করে তৈরি করার এখানে কিছু নেই। আমাদের দেশের ইতিহাস গৌরবশালী ইতিহাস। আমাদের দেশে কি ছিল না, আজকে দশমিকের আবিষ্কার, শূন্যের আবিষ্কার, গ্রহের নামকরণ, সমস্ত কিছু আমাদের দেশে। আজকে যে ফিজিক্স রয়েছে সেটি বেদের শল্যশাস্ত্র যেটাকে বলা হয়েছে, সেটি বেদ থেকে এসেছে। আজকে আয়ুর্বেদ বেদ থেকে এসেছে, জ্যোতিষশাস্ত্র, খগোলশাস্ত্র, ভূগোলশাস্ত্র, ত্রিকোণমিতি, জ্যামিতি আমাদের দেশের আবিষ্কার, আমাদের বেদ থেকে এসেছে। আজকে মার্শাল আর্ট আমাদের ভারত থেকে গেছে। আজকে যে যোগা করছে, গোটা বিশ্বে যোগা করছে, এটি ভারত থেকে গেছে। ধ্যান আমাদের ভারত থেকে গেছে। জাপানে জেন এটি প্রসিদ্ধ রয়েছে, যে ধ্যানের অপভ্রংশ জেন হয়েছে, তো সেটি আমাদের দেশ থেকে গেছে। প্লাস্টিক সার্জারি আমাদের দেশের আবিষ্কার, শ্যাম্পু আমাদের দেশের আবিষ্কার, প্রথম কৃত্রিম বরফ আমাদের দেশে আবিষ্কার। আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন সময়ে জ্ঞানীর আলোকে গোটা বিশ্বকে আলোকিত করেছে। সেই জন্য হুশি লিখতে বাধ্য হয়েছিলেন ভারত ভ্রমণ করার পর, যে ইন্ডিয়া হ্যাজ কালচারালি রুট চায়না ফর মোর দেন 1000 years উইদাউট সেন্ডিং এ সিঙ্গেল সোলজার আউট অফ দ্য বর্ডার। ভারতবর্ষ সাংস্কৃতিকভাবে চীনকে 1000 বছরের বেশি সময় ধরে সাংস্কৃতিকভাবে শাসন করেছে, একটি সেনাও না পাঠিয়ে। এই হচ্ছে ভারতবর্ষের ব্যাপ্তি, ভারতবর্ষের অহংকার। আমাদের ভারত শব্দের অর্থ কি? ভা শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ, এবং রত, যারা রত থাকে, জ্ঞানে যারা রত থাকে তারাই ভারতীয়। তো কম্বু ঋষি যখন কম্বোডিয়াতে যায়, সেখানে তাদেরকে শিক্ষিত করে, তার নাম অনুসারে কম্বোডিয়া নাম হয়ে যায় সেই দেশের। তো আমাদের ইতিহাস রয়েছে, তো এই বিচারধারা রাষ্ট্র প্রথম। আমাদের দেশ যে গৌরবশালী, আমাদের দেশের ইতিহাস, আমাদের পূর্বপুরুষরা রয়েছে, আমাদের বীর বীরাঙ্গনা রয়েছে, তাদের ধারক বাহক যে আমরা এসেছি। তো আমাদের ইতিহাসটা যুব সমাজের মধ্যে জাগরণ ঘটানো, আমাদের ইতিহাস মনে করতে হবে, আমাদের শিকড় আমাদেরকে জানতে হবে। এই রাষ্ট্রবাদী যে রাষ্ট্র প্রথম বিচারধারাকে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার এবং প্রসার করা আমাদের কাজ। এই রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে যে, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি না যে কি বা তোমায় দিয়েছি মা। তো মা আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের সদা বৎসলময়ী ভারত মায়ের কোলে পিঠে আমরা মানুষ হয়েছি। সেই ভারত মাকে কিছু দেয়া, এটি এবিভি করে। এবিভিপি কি মাদ্রাসা বিরোধী? না, আমরা কোনো, আমাদের বিচারধারা কোনো বিচারধারার বিরুদ্ধে নয়। আমাদের বিচারধারা, আমাদের কাজ হচ্ছে আমাদের বিচারধারার প্রচার প্রসার করা। কোনো বিচারধারার বিরুদ্ধে আমরা নই। কিন্তু যারা ভারত বিরোধী হবে, যারা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী হবে, তারা আমাদের বিরোধী, আমরা তাদের বিরুদ্ধে যাব। আজকে কাজী মাসুম আক্তার যখন মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত করতে যায়, তখন তার মাথা ফাটে। হেমতাবাদে 15ই আগস্টের দিন সেখানে জাতীয় সঙ্গীতের বদলে কলমা করা হয়। আজকে বাংলাদেশ থেকে দুইজন অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ঢুকে খারিজি মাদ্রাসা চালিয়ে সেখানে ছোট ছোট মুসলমান যুবকদেরকে সেখানে টেরোরিস্ট, দেশ বিরোধী কাজ করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয়। তো এরকম অ্যাক্টিভিটি চলে। তো কিছু কিছু জায়গা থেকে ডাক্তারও বেরিয়ে আসে, ইঞ্জিনিয়ারও বেরিয়ে আসে, কোনো কোনো জায়গায় যেটির সংখ্যা খুবই কম। তো যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বেরিয়ে আসে, তো নিশ্চয়ই মাদ্রাসা ওয়েলকাম। যদি দেশ বিরোধী কার্যকলাপ হয়, তো নিশ্চয়ই মাদ্রাসার বিরুদ্ধে সবার প্রথমে আমরা গিয়ে দাঁড়াবো। স্পষ্ট, মোল্লা চাই না ডাক্তার চাই, ঠিক করতে হবে। মাদ্রাসায় তো বহু শিক্ষক রয়েছেন যারা হিন্দু শিক্ষক। হুম। তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কমপ্লিটলি যে ধর্মীয় একটা অভিযোগ ওঠে বারবার করে, তো তাহলে তো এটা তার পরিপন্থী হয়ে যাচ্ছে। না, হিন্দুরা থাকবে না মুসলমানরা থাকবে সেই বিষয় তো এখানে নয়। শিক্ষাটা কি হচ্ছে, শিক্ষাটা কি পাচ্ছে, এইটা বিষয়। আমরা কোনো ধর্ম সম্প্রদায়ের তো বিরুদ্ধে নই, আমরা তো কারো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছি না। সেখানে শিক্ষাটা যেন ঠিকঠাক হয়। যদি মাদ্রাসা থেকে হিন্দু শিক্ষক পড়াক বা মুসলমান শিক্ষক পড়াক, সেখান থেকে যদি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বড় বড় জায়গায় যায়, নিশ্চয়ই মাদ্রাসাকে ওয়েলকাম। একাধিক স্টেট রয়েছে যেখানে এখন অনেকে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বর্তমান রুলিং যে গভর্নমেন্ট চলছে, কেন্দ্র সরকার, মোদী সরকার, তাদেরকে বিরোধিতা করতে গিয়ে এক ধরনের কথা বলে যে সেই সমস্ত স্টেটগুলোতে নাকি শিক্ষা ব্যবস্থায় একটা গুরুকুল প্রথা ফিরিয়ে আনার চেষ্টা চলছে, হুম। যেটা নাকি শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, একটা প্রচেষ্টা। তো এটাকে এবিভিপি কোন দৃষ্টিতে দেখছে? পিছিয়ে দেওয়ার চেষ্টা তো আজকে, অভিযোগ ওঠে এমন। আমরা তো চাই গুরুকুল ব্যবস্থা ফিরিয়ে আনতে, কারণ এখনকার শিক্ষা থেকে নৈতিক শিক্ষাটা বাদ পড়ে গেছে। আজকে যে এই এত ধর্ষণের ঘটনা ঘটছে, যারা ধর্ষণ করছে, খোঁজ নিয়ে দেখবেন তারা কোনো শিক্ষিত পরিবারের শিক্ষিত ছেলে, বড় বড় ডিগ্রিধারী। কিন্তু সে এত শিক্ষা পাওয়ার পরও এই সমস্ত কাজ করছে, কারণ নৈতিক শিক্ষা সে পায়নি। আগে নৈতিক শিক্ষার জন্য কি হতো, আমাদের যে 4টি বর্ণাশ্রম ছিল, যে
কি বলে আমাদের ব্রহ্মচর্য, গার্হস্থ, গার্হস্থ, বানপ্রস্থ। বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুরাশ্রম প্রথা ছিল। তো অল্প বয়সে ব্রহ্মচর্য পালন হতো, গুরুকুলে গিয়ে গুরুর সান্নিধ্যে থেকে সেখানে শাস্ত্রাধ্যয়ন অস্ত্রাধ্যয়ন করে সেখানে নৈতিক শিক্ষা লাভ করতো। তারপরে গৃহস্থ জীবনে গিয়ে তারপর শেষে পরবর্তীতে যাওয়া, এরকম একটা শিডিউল ছিল আমাদের। এই যে বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতিটা পরে মেকলে ইংরেজরা আসার পর মেকলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগে মুঘল আমলে এই সমস্ত কালের বেড়াজালে হাজার বছরের বিদেশি শাসনের মধ্যে আমাদের এটি কোনো এক জায়গায় গিয়ে লুপ্ত প্রায় হয়ে গিয়েছে। তো এই ব্যবস্থাটাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। তো পিছিয়ে যাওয়া কথা কারা বলছে? আজকে আমি কি বললাম যে আমাদের দেশ কতটা বৈজ্ঞানিক ছিল, আমি তো বলে দিয়েছি, নতুন করে বলার নেই, এগুলো তো গুরুকুলে পড়ানো হতো না। আজকে তারা তো অনেকে বলতো যে পৃথিবী চ্যাপ্টা, পৃথিবী গোল, গোটা বিশ্ব বলে নাকি নাসা কিছু বছর আগে বলেছে। তো আমাদের দেশ তো অনেক আগে থেকেই জানে যে পৃথিবী গোল, জিওগ্রাফি ট্রান্সলেশন ভূগোল নামেই গোল আছে। তো আমাদের কুম্ভ মেলা বৃহস্পতির সাইকেল দেখে 12 বছর পর পর হয়। তো কারা পিছিয়ে যাচ্ছে কারা এগিয়ে যাচ্ছে, তো ইতিহাস যদি আমরা ভিজিট করি তাহলে আমরা জানতে পারবো। বর্তমানে ভারতবর্ষের একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা, কর্মসংস্থান, যেটা যুব সমাজের কাছে সব থেকে বড় প্রবলেম। তো আজকে এই কর্মসংস্থানের যে বিষয়, এই বিষয় নিয়ে মুখ্যত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারকে ঠিক কোন জায়গাটা দাঁড়া করাবেন? দেখুন, দেশের যেভাবে জনসংখ্যা বাড়ছে, জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, তো বেকারত্বটা একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জন্য এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আজকে যদি আমরা অতীত থেকে দেখতে দেখতে আসি আমাদের পশ্চিমবঙ্গ কি ছিল আর কি হলো। আজকে আমাদের রাজ্যের জিডিপি গোটা দেশের মধ্যে প্রথম সারিতে ছিল স্বাধীনোত্তর ভারতবর্ষে, কিন্তু আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে বাম আমলে ভেঙে দাও গুড়িয়ে দাও মানছি না মানবো না, বড় বড় কারখানাতে তালা মারা, তালা বন্ধ করা, সেখান থেকে যে আদিত্য বিড়লা কর্মসংস্থান কারখানা নিয়ে যখন শিল্প নিয়ে আমাদের রাজ্যে এলো, তাকে এই বামপন্থীরা উলঙ্গ করে রাজ্য ছাড়া করলো। তারপরে এই যে আইটি হাব আজকে আমাদের পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল কলকাতাতে, সেই আইটি হাব জ্যোতি বসু হতে দিল না, সেটি চলে গেল বেঙ্গালোরে। আজকে এত পরিমাণে পশ্চিমবঙ্গ থেকে ব্যাঙ্গালোরে পরিযায়ীরা যায়, আজকে নার্সিং হোক বিভিন্ন চাকরি হোক, খালি নাম আসলে ব্যাঙ্গালোরে যেতে হবে। তো তারা ব্যাঙ্গালোরে এত যায় যে সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গালোরে আছে বাংলা, এত পরিমাণে পরিযায়ী গেছে। আজকে সেই আইটি হাবটা কলকাতায় হলে কলকাতায় সেই কর্মসংস্থান হতো। শেষ পর্যন্ত এই বামপন্থীরাও হার মেনে বুঝতে পারলো বেকারত্ব ঘোচাতে শিল্প আনতে হবে। টাটাকে আনলো তারা, তো সেটিও আমাদের মমতাময়ী জনদরদী মমতা বন্দ্যোপাধ্যায় সেটিও হতে দিল না, সে টাটার কারখানা হলো না। সে টাটার কারখানা কোথায় চলে গেল? গুজরাটে চলে গেল। তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বললো ঠিক আছে আপনি পশ্চিমবঙ্গে করতে পারছেন না, আজকে গুজরাটে আসুন। তো এখন গুজরাটের জিডিপি পশ্চিমবঙ্গের থেকে কতটা এগিয়ে। তো আমাদের রাজ্য যেখানে গুজরাটের পাত্তাই ছিল না আমাদের রাজ্যের সাথে, এই যে মহারাষ্ট্র মুম্বাই কতটা এগিয়ে গেছে, কি জন্য? আমাদেরকে ফিরে দেখার দরকার রয়েছে আমাদের রাজ্য কোথায় ছিল আজকে কোথায় গেল। এই বেকারত্বের জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই পরিস্থিতির পরিবর্তন দরকার এই রাজ্যে। যেটা শুরুতে বললেন ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ, এবং এই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের সঙ্গে সব থেকে বেশি যেটা সম্পৃক্ত, মানে যেটা যায়, সেটা হচ্ছে অনুপ্রবেশ সমস্যা, ভারতবর্ষের একটা অন্যতম বড় সমস্যার মধ্যে একটা। আপনার বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে দেখছিলাম, তো সেখানে আপনি একাধিক স্ট্রিট কর্নার মাধ্যমে বিভিন্নভাবে সরব হয়েছেন একাধিকবার এই অনুপ্রবেশ সমস্যা নিয়ে। বড় বড় স্পিচ শুনেছি আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়। তো এই অনুপ্রবেশ সমস্যা এবং ইউথ জেনারেশন, তাদের লাইবিলিটি, তো এটার প্রসঙ্গে আপনার কি অভিমত, কি দৃষ্টিভঙ্গি? তো অনুপ্রবেশের সমস্যাটা আজকে শুধু ইউথ হোক বা যারাই হোক, আপামর ভারতবাসী পশ্চিমবঙ্গবাসীর ভাববার সময় এসেছে। জ্বলন্ত সমস্যা অনুপ্রবেশের সমস্যা। আজকে বর্তমান রাজ্য সরকার ক্ষুদ্র ভোট ব্যাংকের লালসায় কাঁটাতার ফেন্সিং করার জন্য বিএসএফ কে নির্ধারিত জমি দিচ্ছে না। কাঁটাতার ছাড়া ফেন্সিং না থাকা অবস্থাতেই জমির পর জমি পড়ে রয়েছে, অবাধে বাংলাদেশ অনুপ্রবেশ ঘটছে। আজকে উদাহরণস্বরূপ যদি বলা যায়, কিছুদিন আগেরই ঘটনা, আসাম এসটিএফ এসে পশ্চিমবঙ্গ থেকে একজন আনসারুল্লাহ বাংলা টিম, বাংলাদেশি যে জঙ্গি জিহাদি সংগঠন আছে তার জঙ্গিকে গ্রেপ্তার করে নিয়ে গেল মোহাম্মদ সাদ রাডি। সে দিনের পর দিন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঢুকে সেখানে ভারত বিরোধী কার্যকলাপ কি করে ভারতে নাশকতা করতে হবে, জিহাদি অ্যাক্টিভিটি, টেরোরিস্ট অ্যাক্টিভিটি করতে হবে সেটি প্ল্যানিং করছিল। এবং তার 2টি বিধানসভার ভোটার কার্ড ছিল, কারণ তার পিসির যে বোমা রয়েছে সে শাসক দলের পঞ্চায়েত প্রধান। তো এর দরুন সে 2টি বিধানসভার ভোটার কার্ড বানিয়ে ফেলে, অবাধে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ঢুকে যায়, তাকে আসাম পুলিশ এসে গ্রেপ্তার করে যায়। আর যে কিছুক্ষণ আগে আমি মাদ্রাসার ঘটনা বললাম, যে এই খারিজি মাদ্রাসা 2 ভাই চালাচ্ছিল, সে 2 ভাই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ঢুকেছিল অবাধে, খারিজি মাদ্রাসাকে দেশ বিরোধী কার্যকলাপের জন্য প্ল্যানিং করছিল। তো এইরকম ভাবে যে অনুপ্রবেশ ঘটছে, এবং বর্তমান শাসক দল কি চাইছে যে এরা তো, যারা বাংলাদেশে অনুপ্রবেশ করে যে জিহাদিরা ঢুকছে, এরা তো শাসক দলকে ভোট দেবে, এরা তো অন্য কোথাও আর ভোট দেবে না। তো এই ক্ষুদ্র ভোট ব্যাংকের লালসায়, ভোট ব্যাংক পলিটিক্সকে সামনে রেখে এই বর্তমান শাসক দল আপামর পশ্চিমবঙ্গের যে সুরক্ষা রয়েছে সেটিকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে। তো এমত অবস্থায় অনুপ্রবেশ বিষয়ে আমাদের সবাইকে সরব হওয়ার সময় এসে দাঁড়িয়েছে। আজকে 47 বা 71-এ অনেকে আমরা কাঁটাতার পেরিয়ে এখানে এই পারে এসেছি, আজকে সিএএ তে আমরা নাগরিকত্ব নিচ্ছি, তারা
যারা বাংলাদেশি হিন্দু ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এই পারে এসেছি। আজকে পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে হিন্দুরা বিতাড়িত হয়ে মালদায় বৈষ্ণবনগরে এসে ঠাঁই নিচ্ছে, ওই পার থেকে পালিয়ে এখানে এসেছে, এখন এই পার থেকেও পালিয়ে আরেক জায়গায় যেতে হচ্ছে। তো যারা অনুপ্রবেশ করে ঢুকছে তো তারা এই কার্যকলাপ করছে, তো এদেরকে তো দেশ থেকে তাড়াতে হবে। শুধু ভোটে জেতার জন্য তো আমরা রাজ্যকে জলাঞ্জলিতে দিয়ে যেতে দিতে পারি না। তো এমত অবস্থায় এই পরিস্থিতিকে সামনে রেখে তো রাজনৈতিক পরিবর্তন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এই সরকার চাইছে না, এই সরকার ভোট ব্যাংক পলিটিক্সের জন্য পশ্চিমবঙ্গের সুরক্ষাকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে। তো এই সরকারের পরিবর্তন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। এই যে অনুপ্রবেশ সমস্যার কথা বললেন, এই অনুপ্রবেশ সমস্যার দায়ভার তো কেন্দ্র সরকারেরও রয়েছে। নিশ্চয়ই। অবশ্যই। তো সেই দায়ভার তো সমানভাবে তাদের উপরে বর্তায়, কারণ সীমান্ত যেহেতু কেন্দ্র সুরক্ষা দেয় আর কি। ঠিক। তো এবার ইউথ ইন পলিটিক্স, মানে যেটা যুবদের নিয়ে, ছাত্রদের নিয়ে আপনার মূলত কাজ। তো সেই ইউথ ইন পলিটিক্স, এই ভাবনাটাকে মানে মূলত যুবদেরকে পলিটিক্সের মধ্যে সরাসরি নিয়ে আসা, এটার মধ্যে আপনার কি অভিমত রয়েছে? ইউথ ইন পলিটিক্স তো খুবই দরকার, কারণ যুব সমাজই এখন দেশের ভবিষ্যৎ। যুব সমাজই শেষ কথা বলে, ছাত্র আন্দোলনই শেষ কথা বলে। নিশ্চয়ই যুব সমাজকে নিশ্চয়ই এগিয়ে আসতে হবে। কিন্তু আমাদের যে কথা, যে ছাত্র সংগঠন বা ছাত্র সক্রিয়তা, রাজনীতি মুক্ত হতে হবে। ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে যে থাকবে তারা রাজনীতি মুক্ত হয়ে দাঁড়াবে। আজকে বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের রাজ্যে রয়েছে, যদি তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস শাসক দলের ছাত্র সংগঠন, এসএফআই, সিপিআইএম এর ছাত্র সংগঠন, আরো বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। এদের কাজ কি? বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রচার প্রসার করা, রাজনৈতিক নেতাদের প্রচার করা, তারা কিভাবে ক্ষমতায় আসবে সেই জন্য পোস্টার লাগানো, ব্যানার লাগানো, এগুলিই তাদের কাজ করা। কিন্তু ছাত্রছাত্রীদের যে সমস্যা, ছাত্রছাত্রীদের সাধারণ সমস্যা, সেগুলি কারা বলবে? তো ছাত্রছাত্রীরা যদি দলীয় রাজনীতি মুক্ত না হয়, সেই সমস্যার সমাধান হবে না। তো এবিভিপি বলছে যে ছাত্র সমাজকে সবসময় রাজনীতি মুক্ত হতে হবে, দলীয় রাজনীতি মুক্ত হতে হবে। এবিভিপি কি বলে? এবিভিপি কোনো দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, কোনো নেতা নেত্রী জিন্দাবাদ বলে না। এবিভিপির একটাই স্লোগান, ভারত মাতা কি জয়। রাষ্ট্রপ্রথম বিচারধারাকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে দলীয় রাজনীতি মুক্ত হয়ে এবিভিপি কাজ করে। ছাত্রছাত্রীদের সমস্যা সবসময় প্রায়োরিটি রাখে, কোনো রাজনৈতিক দলের ব্যানার লাগানো আমরা সেই কাজ করি না। এটি প্রায়োরিটি হওয়া দরকার। আমাদের রাজ্য রাজনীতি হোক বা জাতীয় রাজনীতি হোক, সেখানে একাধিক প্রথম সারি ফেসকে আমরা দেখেছি যে কমপ্লিটলি একদম স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠে আসা তারা ছাত্র রাজনীতি থেকে। তো তাহলে এইরকম নেতৃত্ব স্টুডেন্ট পলিটিক্স থেকে কি উঠে আসা প্রয়োজনীয়তা রয়েছে? এবং যারা বর্তমানে রাজনীতির মূল স্রোতে রয়েছে তাদেরও কি উচিত যে এই স্টুডেন্ট পলিটিক্সটা থেকে আরেকটু প্রায়োরিটি দিয়ে সেখান থেকে কিছু যাদের সম্ভাবনাময় পলিটিক্সে ফ্রেশ ফেস, যাদেরকে বলি ইউথ অ্যান্ড ফ্রেশ ফেস, যারা দেশের ফিউচার, তাদেরকে আরো একটু প্রায়োরিটি দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসা কিছুটা? নিশ্চয়ই। আপনি দেখুন, আজকে আজকে 2026, 17 সাল থেকে ছাত্র ভোট বন্ধ। 9 বছর হয়ে গেল। 9 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। একটা জেনারেশন পঙ্গু হয়ে গেল। আজকে যেটিকে বলা হয় লিডার মেকিং ফ্যাক্টরি, যে শুধু শুধু রাজনৈতিক ক্ষেত্র নয়, আজকে কর্পোরেট বিজনেস হোক, বিভিন্ন সামাজিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকতা হোক, সমস্ত ক্ষেত্রে লিডারশিপ ছাত্র রাজনীতি থেকে, স্টুডেন্ট অ্যাক্টিভিজম থেকে উঠে আসে। তো সেই লিডার মেকিং ফ্যাক্টরিটাকে রাজ্য সরকার বন্ধ করে রেখেছে। ছাত্র ভোট 2017 থেকে বন্ধ। তো এখানে তো নিশ্চয়ই লিডারের অভাব দেখা দিচ্ছে। সমাজে বড় বড় নেতৃত্ব উঠে আসবে না। আজকে এই যে শাসক দল রয়েছে, যাই হোক এই শাসক দল তো আর কয়েক মাসের আমাদের সঙ্গী, তারপর তো পরিবর্তন হবে। তো এই শাসক দল যদি আরো 5-10 বছর থাকতো, বা এখনই বর্তমান কথাও যদি বলি, এদের লিডারশিপ ক্রাইসিস রয়েছে। এদের এই কি বলবো, গুন্ডা মস্তান, এরাই বড় বড় নেতা হয়ে দাঁড়ায় এখানে। কারণ ছাত্র রাজনীতি নেই। কোনো শিক্ষিত ছেলে, ছাত্র সংগঠন করে আসা, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করে আসা, স্টুডেন্ট অ্যাক্টিভিজম করে আসা ছেলে লিডার হয়ে আসেনি। ছাত্র ভোট বন্ধ হয়ে রয়েছে। তো এই সমস্যা তাদের মধ্যেও এসে দাঁড়িয়েছে। এই জন্য এই অশিক্ষিতদের দিয়ে ভরে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। কোনো ছাত্র নেই তৃণমূল ছাত্র পরিষদে, কারণ ছাত্র সক্রিয়তা নেই, স্টুডেন্ট অ্যাক্টিভিজম নেই, ছাত্র ভোট বন্ধ, বহিরাগত দিয়ে কম্পাস দখল করে রাখা হয়েছে। এই সমস্যার সম্মুখীন তো তারাও হচ্ছে। তো ছাত্র ভোটটা একটি বড় সমস্যা। এই জন্য অবিলম্বে ছাত্র ভোট চালু করা দরকার। আমাদের শিক্ষা মূলত যদি আমরা রবীন্দ্রনাথকে বেস করি, তাহলে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা দুরকম হয়। একটা হচ্ছে জীবনমুখী, একটা হচ্ছে কর্মমুখী। তো আমাদের বর্তমান ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেটা দেখা যাচ্ছে প্রায় প্রতিনিয়ত কর্মমুখী শিক্ষা ব্যবস্থার দিকে আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, যেটা রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে হওয়া উচিত ছিল জীবনমুখী শিক্ষা। কিন্তু যখন একটা ছেলে বা একটা মেয়ে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্রস করছে, তখন তার কাছে প্রথম প্রায়োরিটি হয়ে দাঁড়াচ্ছে যে আমার পেটে ভাতের জোগাড়টা কিভাবে হবে। অর্থাৎ যদি একদম অ্যাজ এন এক্সাম্পল দিই, তাহলে একজন কেউ ধরেন ফিলোসফি নিয়ে পড়তে খুব ভালোবাসে, কিন্তু ফিলোসফির কোনো ফিউচার সে খুঁজে পাচ্ছে না, সেরকম জায়গায় কোনো একটা বড় অপশন সে পাচ্ছে না, তার থেকে বেটার অপশন পাচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং এর দিকে। তখন সে কি করছে, নিজের পেটের চাহিদার জন্য নিজের ওই ভালো লাগার জায়গাটাকে, মানে যেটা জীবনমুখী হতো তার ভালো লাগার মধ্যে থেকে, সেটাকে বাদ দিয়ে
অন্যদিকে ঘুরে টার্ন নিতে বাধ্য হচ্ছে। তো তাহলে আলটিমেট সেটাকে কর্মমুখী শিক্ষা হয়ে যাচ্ছে, এবং সেটার যে একটা লং, যে একটা আউটপুট, সেই আউটপুটটা আমরা পাচ্ছি না। এরকম একটা প্রবণতা কিন্তু ক্রমশ ভারতবর্ষের ইউথ জেনারেশন বা শিক্ষা ব্যবস্থা সেদিকে এগিয়ে যাচ্ছে। তো এটা থেকে যদি ভারতের শিক্ষা ব্যবস্থাটাকে অন্যদিকে ঘুরিয়ে আনতে হয়, মানে যেটাকে জীবনমুখী শিক্ষা, তাহলে কি কি পদক্ষেপ ভারত সরকারের বা বিভিন্ন রাজ্য সরকারের নেওয়া দরকার? তো এখন যদি বলা যায় জীবনমুখী থেকে কর্মমুখী শিক্ষা চলে আসছে, প্রথমত কিন্তু একটা ব্যবস্থা, এই ব্যবস্থার পরিবর্তন দরকার। পেটে আর ভাতের চিন্তা সবার আগে একদম চলে এই আসে। দ্বিতীয়ত হচ্ছে, এটা হচ্ছে কেন? কারণ কর্মসংস্থান নেই। আজকে কর্মসংস্থান যদি থাকে, কাজের যদি ভেরিয়েশন থাকে, অপশন থাকে, আমি এই কাজ এই কাজ এই কাজ এত এই কাজ করতে পারবো, ওকে যে কাজের অপশন আছে, সেটা ও কি জানে দিনের, রাষ্ট্রের দায়ভার নেই এতে? নিশ্চয়ই, নিশ্চয়ই। তো ও যদি ওর কাছে অপশন থাকে আমি এই কাজগুলো পাবো, তখন সে নিজের পড়াশোনাতে নিশ্চয়ই মনোনিবেশ করতে পারবে। নিজের পড়াশোনাটাকে কাজ, এই যে কর্মমুখী শিক্ষা থেকে জীবনমুখী শিক্ষার দিকে যেতে পারবে। শিক্ষা শুধু শিক্ষার জন্য, শিক্ষা কাজের জন্য নয়, হুম। এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। শিক্ষা একমাত্র শিক্ষার জন্য। আমরা আজকে দেখুন, কলেজের পর কলেজ, ইউনিভার্সিটির পর ইউনিভার্সিটি ফাঁকা হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে না, ক্লাস হচ্ছে না, ক্লাস ফাঁকা পড়ে রয়েছে। কি জন্য? পশ্চিমবঙ্গে কারণ কর্মসংস্থান নেই। আজকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কি বলছে যে আজকে আমি যদি এমএ পাস করি, আমি বিএ পাস করি, আমি তো, আমার তো কর্মসংস্থান হবে না, আমার তো চাকরি হবে না। চাকরিতে নয় তো বিদেশে যেতে হবে। বিদেশ মানে গ্রাম বাংলার কথায় যে অন্য রাজ্যে যেতে হবে। তো সেই জন্য সে এমএ পাস বিএ পাস করছে না, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, ক্লাসের পর ক্লাস ফাঁকা হয়ে যাচ্ছে। তো এইরকম একটি সংস্কৃতি তৈরি হয়ে গেছে, একটি সংস্কার তৈরি হয়ে গেছে যে আমার তো কাজ নেই, কাজ নেই তো আমি পড়াশোনা করে কি করব? কারণ আমার ইয়েটা, আমার শিক্ষাটা হচ্ছে ওই কর্মমুখী, জীবনমুখী নয়। তো এই ব্যবস্থার পরিবর্তন দরকার। সবার প্রথমে হচ্ছে আমাদের কর্মসংস্থানের দরকার, কর্মসংস্থানের ভেরিয়েশনের দরকার। তারপরে এই ব্যবস্থার পরিবর্তন দরকার, যে আমাদের আগের যে আমাদের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনা দরকার, গুরুকুল সিস্টেমকে ফিরিয়ে আনা দরকার। শিক্ষা সবসময় এথিক্স মোরালিটি বেসড হতে হবে, নৈতিকতা আমাদেরকে সবার প্রথমে শিখতে হবে। আর শিক্ষা শিক্ষার জন্য হবে, কোনো কাজের জন্য, চাকরির জন্য হবে না। এই চিন্তাধারাটিকে পুষিয়ে দিতে হবে, এই চিন্তাধারাটিকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ। তো পেটে যখন অভাব থাকবে, তখন কি আর সেই জীবনমুখী শিক্ষাটা আর শিক্ষা থাকবে? থাকবে না তো। এবার সেই জায়গাটায় যদি দেখা যায় যে এই যে বেকারত্বের যে সমস্যা বা কর্মহীনতার যে সমস্যা, তো এই জ্বালাটা তো শুধুমাত্র পশ্চিমবাংলা বুকে নিয়ে আদার স্টেটেও তো রয়েছে। যে আপনি একদম প্রথমে এক্সাম্পল দিতে গিয়ে যেটা বললেন যে গুজরাট, মানে টাটার ন্যানো কারখানার প্রসঙ্গে, তো সেখানেও তো রয়েছে এই বেকারত্বের সমস্যা। হুম। তো তাহলে এই ওভারঅল সমস্যা কি গুরুকুল শিক্ষা ব্যবস্থা বা মোরালিটির উপরে বেস করা আছে শিক্ষা ব্যবস্থা, সেটা কি দূর করতে পারবে? আমি তো প্রথমে বলে দিলাম, মানুষের প্রথম নিড কি? প্রথম নিড নিশ্চয়ই অন্ন, বস্ত্র, বাসস্থান। একদম। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? পেটে খিদে নিয়ে ধর্ম হয় না। হুম। নিশ্চয়ই। তো সেই প্রায়োরিটিটা সবার প্রথমে মেটাতে হবে। আজকে এই রাজ্যে কর্মসংস্থান নেই, সব থেকে বড় সমস্যা কর্মসংস্থান নেই। সেই জন্যই তো স্কুলের পর স্কুল, আমাদের কি বলে, ক্যাম্পাসের পর ক্যাম্পাস, ইউনিভার্সিটি কলেজ ফাঁকা হয়ে যাচ্ছে, অ্যাডমিশন নিচ্ছে না। কর্মসংস্থান নেই। এমএ পাস বিএ পাস করে কি হবে? চাকরি পাবো না, পড়বো না। কর্মসংস্থানটা, কাজ দিতে হবে আগে। কাজের যখন ওদের কাছে গ্যারেন্টি থাকবে, তখন তারা নিশ্চয়ই পড়াশোনা করবে। তারপরে যখন পড়াশোনা তারা করবে, তখন তাদের পড়াশোনার এই ব্যবস্থাটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তখন সেই মানসিকতাটা পরিবর্তন হবে, সেই ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। কিন্তু শিক্ষিত বেকাররা তো এখন রাস্তায় এসে দাঁড়াচ্ছে, আমরা দেখছি কলকাতার বুকেই। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো এটা তো বর্তমান শাসক দল যে আছে, আজকে কি হচ্ছে? চাকরি বিক্রি হচ্ছে। সাদা পাঞ্জাবি পরে চোরেরা নেতা হয়ে যাচ্ছে, নেতা হয়ে চাকরি বিক্রি করছে। এদের পাঞ্জাবি শিক্ষিত বেকারের চোখের জলে ভেজা রয়েছে। তো সেটি তো 2000 টাকার নোটের হাওয়াতে শুকাবে না। তো চাকরি বিক্রি করছে, অযোগ্যরা শিক্ষক হচ্ছে, শিক্ষক হয়ে পড়াশোনা করছে, একটি প্রজাতি পঙ্গু হয়ে যাচ্ছে। আর এক লক্ষ লক্ষ শূন্যপদ ফাঁকা রয়েছে, স্কুলগুলি রয়েছে, পড়ে রয়েছে, কিন্তু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। সেই জন্য ক্লাস হয় না, ক্লাসে ছাত্র আসে না, ছাত্ররা পড়াশোনা ছেড়ে দেয়। সেই জন্য বেকার তৈরি হয়। এবিভিপির বর্তমানে যে একদম সম্মুখ সমরে দুটো পলিটিক্যাল পার্টি রয়েছে, পলিটিক্যাল পার্টি বলবো না, স্টুডেন্ট অর্গানাইজেশন রয়েছে আপনার কথা অনুযায়ী, টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদ এবং বাম ছাত্র সংগঠন। আইডিওলজিক্যাল ভাবে এনিমি এবিভিপি কাকে মনে করে এই দুটোর মধ্যে? আমি তো প্রথমেই বললাম, আমাদের কেউ শত্রু নয়। আমাদের কাজ, আমাদের আমাদের বিচারধারা বাড়ানোর কাজ আমাদের। এই বিচারধারারই শত্রু বা বিচারধারার একদম সেটি অপোজিট বা বলছি। কাউন্টার তো করার মতো? আমাদের কাজ আমাদের বিচারধারা বাড়ানোর কাজ, কোনো বিচারধারার বিরুদ্ধে আমাদের কাজ নয়। এখন কেউ যদি, এই যে আমাদের বিচারধারা বললাম রাষ্ট্র প্রথম, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ হয়, ভারতের বিরুদ্ধে যদি কেউ যায়, নিশ্চয় তাদের বিরুদ্ধে আমরা সবার আগে এগিয়ে আসবো। জেএনইউতে যখন ভারত বিরোধী স্লোগান লাগায় তথাকথিত বামপন্থী ছাত্র সংগঠনের এরা, যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আফজাল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়, কাশ্মীর মাঙ্গে আজাদি। তো তখন তো এবিপি সবার আগে এদের বিরুদ্ধে, এদের
হাত ভেঙে ঘুরে দেওয়ার জন্য এগিয়ে যায় সবার আগে। এমন স্লোগান তো আমরা যাদবপুরের নিশ্চয়ই। শুনেছি, 8B-তেও শুনেছি, একাধিক স্পিচের মধ্যে আমরা মাঝে মাঝে সামনে পাই। তাহলে আজকে যেই রাজনৈতিক দল হিসাবে যে আইডিওলজিটা পুরো কমপ্লিট পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে, তাদেরই ছাত্র সংগঠন, সেই বাম ছাত্র সংগঠন আজকে এতটা গ্রিপ কি করে রাখতে পারছে? না, বামপন্থা বলে তো কিছু নেই আজকে। বামপন্থা তো আর্যভট্টের আবিষ্কার, ক্রমে শূন্য থেকে মহাশূন্যে পাড়ি দিচ্ছে। এরা এখন ফুটেজ খাওয়া কাজ করছে। এই যে শতরূপ রয়েছে, কি কাজ আছে এর হাতে? এর কোনো বেস রয়েছে? সাথে মানুষ রয়েছে? কেউ রয়েছে? কয়েকটা মিডিয়া হাউস থেকে ডাক পায়, সেখানে গিয়ে কয়েকটা ডিবেটে বসে, বাস এটাই চলে। এটিতে এদের প্রচার হয়ে যায়। 5-7 জনে বসে ক্যামেরার সামনে গিয়ে একটু ফ্রেম নিয়ে বসে আন্দোলন করে দেয়, হয়ে গেল কাজ। মানুষ তো নেই, ছাত্রছাত্রী তো নেই। এগুলোই কাজ। একটা ক্যাম্পাসে দিনের পর দিন 34 বছর শাসন করে এখন এতগুলা সংগঠন এটা চালাচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটি, বাম, অতি বাম, ঝান্ডু বাম, লিপ বাম, কি সব আরো বাম রয়েছে এদের। এরা সব 4-5টা সংগঠন মিলে একসাথে চালাচ্ছে। এবিভিপি তো ঢুকে গেছে, এবিভিপি রামনবমী করেছে, এবিভিপি এবার সরস্বতী পুজো করছে। এবিভিপি তো নিজেদের কাজ করছে। এদেরকে তো দুমড়ে মুচড়ে সমূলে বিনাশ করবো এই বামপন্থাকে, এই যাদবপুর থেকে। মুছে একদম ধুয়ে মুছে সাফ করে দেবো যাদবপুর থেকে। ওটা ঋষি অরবিন্দের বিশ্ববিদ্যালয়, এ কোনো মাও লেনিন এদের জায়গা নয় ওটা, একদম। কিন্তু সেখানে একটা দেখা যাচ্ছে যে একটা বিরাট সংখ্যক ইউথ জেনারেশন যারা নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছে, তারা তো বামপন্থার সঙ্গেই একটা বড় অংশ চলে ভুল যাচ্ছে ভুল এখনো দাঁড়িয়ে। একদমই নয়। ওরা, যারা দেখবেন আজকে স্বপ্নদ্বীপের ঘটনা আপনারা দেখলেন, যে যদি বলা যায় সাধারণ ছাত্রছাত্রী ওদের সাথে কি করে থাকবে? স্বপ্নদ্বীপকে এরা কি করেছে? আজকে আমি তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, তাকে র্যাগিং করা হয়েছে। র্যাগিং এর ঘটনাটা আপনারা দেখতে পারলাম। গোটা রাজ্যে যেটা তৃণমূল ছাত্র পরিষদ করছে, যাদবপুরে এই বামপন্থীরা সেই কাজটা এতদিন করে এসেছে। ব্ল্যাকমেল করা, ধমকানো, চমকানো, সংগঠন করানোর জন্য বাতাবরণ তৈরি করা, প্রেশারাইজ করা, করে করে এরকম ভয়ের বাতাবরণ তৈরি করে তাদেরকে সংগঠনে যুক্ত করার এরা চেষ্টা চালায় এরকম। তো এই পরিস্থিতিটা পরিবর্তন এবিভি সেখানে করছে। বাকি রাজ্যে টিএমসিপির বিরুদ্ধে করছে, যাদবপুরে এই তথাকথিত বামপন্থীদের বিরুদ্ধে এবিভি করছে এবং করে দেখাচ্ছে। উত্তরবঙ্গে আপনাদের সংগঠন আগে এবং এখন কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন? সংগঠন তো চড়ুইভাতি চড়ুইভাতি মন্ত্রে এগিয়ে যাচ্ছে, ক্রমবর্ধমান, ক্রমবিকাশমান সংগঠন এগিয়ে চলছে, আরো বাড়ছে। আর সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সাথে জুড়ছে, কারণ পশ্চিমবঙ্গ একটি বড় সমাজ, জাতীয়তাবাদী সমাজ। আমরা তো কোনো আমরা সমাজের সংগঠন। সমাজে যারা জাতীয়তাবাদী সবাই এবিভিপির কার্যকর্তা। যে ছাত্র যুবরা জাতীয়তাবাদী, রাষ্ট্রপ্রথম বিচারধারা রাখে, সবাই এবিভিপির কার্যকর্তা। আমাদেরকে কাউকে বানাতে হয় না, সবাই তৈরি হয়ে থাকে, তাদেরকে আমরা খুঁজে নিই। এটি এবিভিপি করে। তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা, বিশেষ এখন করে তৃণাঙ্কুর ভট্টাচার্য? বার্তা দেওয়ার কি আছে? এরা তো 2 মাসের অতিথি। এদেরকে তো আর 2 দিন পর খুঁজে পাওয়া যাবে না। এদেরকে কি বার্তা দেবো বলুন? বার্তা একটাই দেওয়া আছে, যে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, তো এবার কলেজ ক্যাম্পাসের মায়াটা ত্যাগ করুন, এবার একটু পরিবারের হালটা ধরুন। আর কতদিন ছাত্র রাজনীতি করে খাবেন? ওই সোশ্যালের টাকা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে সোশ্যালের টাকা আসে, সেই টাকা মেরে মেরে এদের পেট চলতো। সেই জন্য ইউনিভার্সিটি কলেজের মায়া ত্যাগ করতে পারে না। 40 বছর 45 বছর বয়স হয়ে যায়, তাও এরা মানে ছাত্র রাজনীতি ছাড়তে পারে না। উদাহরণস্বরূপ এদের 21শে জুলাই কি হয় কলকাতায়, হেমতাবাদে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেওয়াল লিখন করছে। আমি ভিডিওটা দেখলাম একটি সংবাদ মাধ্যমে, নিউজ চ্যানেলে। তো দেখি যে ওই যে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতাটা দেওয়াল লিখন করছে, ওর বয়স আমার ছোট কাকুর থেকেও বেশি। আমার নিজের ছোট কাকুর যে বয়স, ওর মানে আমার ছোট কাকুর ওর থেকে বয়স কম। ভাবুন, এরা ছাত্র নেতা। তো ভয়াবহ পরিস্থিতি, হাস্যকর পরিস্থিতি, সার্কাস চলছে। তো যাই হোক, এদেরকে কি বার্তা দেবো এমন বলুন? অভিযোগ তো আপনারা ছাত্র হলে বার্তা দেওয়া যায়। এমন অভিযোগ তো আপনারা জেএনইউর ক্ষেত্রেও নিয়ে আসেন। একদম একদম। তো বামপন্থীরা কি করে? ওই মদ, গাঁজা, সিগারেট, এরাই বামপন্থী বামপন্থী সংগঠন করে, ছাত্র সংগঠন করে ওখানে। বই বাইরে থেকে এসে সিনিয়র হয়ে যায়, পাস আউট হয়ে যায়, তাও ক্যাম্পাসে ঢুকে বসে আছে। স্বপ্নদ্বীপের ঘটনা, সিনিয়ররা ইনভলভ ছিল, ক্যাম্পাসের স্টুডেন্ট নয়। এই পরিস্থিতি। বাকি জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ, বালুরঘাটে ক্যাম্পাসের ইউনিয়ন রুমের ভেতরে বসে মদ্যপান করা হয়, বিয়ার খাওয়া হয়, সিগারেট খাওয়া হয়। তো এই পরিস্থিতির পরিবর্তন এভিপি করবে, একমাত্র এভিপি করতে পারবে। আপনারা কলেজ ইলেকশনটা চাচ্ছেন দ্রুত? আর নিশ্চয়ই, 9 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে রয়েছে, লিডার মেকিং ফ্যাক্টরি বন্ধ, কোনো ক্ষেত্রে এখন লিডার উঠে আসছে না, নেতৃত্ব উঠে আসছে না। তো অবিলম্বে ছাত্র ভোট করানো দরকার। তো এই সরকার চাইছে না ছাত্র ভোট হোক, কারণ ছাত্র ভোট হলে তো এবিভি জয় জয়কার হয়ে যাবে প্রত্যেকটা ক্যাম্পাসে। বিরোধী তো হিসাবে তো এটা এসএফআইও বলে যে ওদের ভয়ে নাকি ছাত্র ভোট হচ্ছে না। এসএফআই এখন কি প্রাসঙ্গিক? এসএফআই কি নিয়ে কথা বলা সময় নষ্ট ছাড়ার কিছু নয়। আর্যভট্টের আবিষ্কার ক্রমে শূন্য শূন্য থেকে মহাশূন্যে পাড়ি দিচ্ছে। আরো ধাক্কা দিয়ে ওদেরকে আরো মহাশূন্যে আমরা পাঠাবো, এই কাজটা আমরা করবো। ওদেরকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করার কিছু নয়।
ঠিক। অনেক ধন্যবাদ। বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। দীপ আজকে একটু ফাঁকাই ছিল, আমার সঙ্গে একটু বসলাম, অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে বিষয়গুলো একটু আনার চেষ্টা করলাম। আহ, রাজ্য রাজনীতি তথা ইউথ ইন পলিটিক্স, স্টুডেন্ট ইন পলিটিক্স, এই সমস্ত বিষয়গুলো একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা হলো দীপের বিভিন্ন বার্তার মাধ্যম দিয়ে। যাই হোক, দীপের আগামী যে কেরিয়ার রয়েছে তার জন্য অনেক শুভকামনা, এবং তার এই নতুন দায়িত্ব সে যাতে আরো খুব দৃঢ়ভাবে পালন করে তার সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য শুভকামনা থাকলো দীপকে। আর এই প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং এই ধরনের আরো প্রতিবেদনের জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।